ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের কথা ভাবছেন? ভাবাটা খুবই স্বাভাবিক। চারদিকে এত আলোচনা, এত আগ্রহ। কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু জরুরি বিষয় কিন্তু জেনে নেওয়া দরকার। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই মূল বিষয়গুলোই একদম সহজ করে বুঝে নেব। আজকাল তো যেদিকেই তাকানো যায় সেদিকেই খালি ক্রিপ্টো আর ক্রিপ্টো, তাই না? ফেসবুক ফিডে, ইউটিউবের বন্ধুদের আড্ডায় মনে হবে যেন সবাই হঠাৎ করেই বিনিয়োগের এক্সপার্ট হয়ে গেছে। এর পেছনের কারণটা কিন্তু একটাই, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন। আর এই বিশাল লাভের লোভটাই কিন্তু সবার মনে এত প্রশ্ন, এত কৌতূহল জাগিয়ে তুলেছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। মানে সবাই করছে বলেই আমাকেও করতে হবে, বিনিয়োগের জগতে এর চেয়ে বড় ভুল আর হয় না। বিশেষ করে ক্রিপ্টোর মতো এমন একটা নতুন আর ঝুঁকিপূর্ণ জায়গায় জ্ঞানই হলো সবচেয়ে বড় অস্ত্র। সঠিক তথ্য ছাড়া এখানে টাকা ঢালাটা অনেকটা চোখ বেঁধে নিশানা করার মতো, তাই না? তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সফরে আমরা কি জানব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ক্রিপ্টোর পেছনে মানুষ কেন এত ছুটছে, এর আকর্ষণটা কোথায়। এরপর এর পেছনে টেকনোলজিটা মানে প্রযুক্তিটা কি সেটা একদম সহজ করে জানব। তারপর আসবে খুব খুব জরুরি একটা পর্ব, ঝুঁকিগুলো কি। আর ঝুঁকিগুলো জানার পর আমরা দেখব নিরাপদে প্রথম পাটা কিভাবে ফেলা যায়। সব শেষে একজন বিনিয়োগকারীর মাইন্ডসেট বা মানসিকতা কেমন হওয়া উচিত তা নিয়েও কথা হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক টেকনোলজি দিয়ে। মানে এই যে আমরা ক্রিপ্টোকারেন্সি বলছি, এই জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এই বেসিকটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু বাকি সব কিছুই কেমন যেন ধোঁয়াটে মনে হবে। একদম সহজ ভাষায় যদি বলি, ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল টাকা, মানে ইন্টারনেটের টাকা। যেমন ধরুন আমরা টাকা বা ডলারের নোট হাতে ধরতে পারি, ছুঁতে পারি। ক্রিপ্টোকে কিন্তু ওভাবে ধরা ছোঁয়া যায় না, এটা পুরোপুরি ভার্চুয়াল। আর একে যে জিনিসটা সুরক্ষিত রাখে তার নাম হলো ক্রিপ্টোগ্রাফি। এটাকে ভাবতে পারেন একটা অসম্ভব শক্তিশালী ডিজিটাল লকারের মতো, যে কারণে এটা নকল করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো এই যে এত এত ডিজিটাল লেনদেন হচ্ছে, এর হিসাবটা তো কোথাও রাখতে হবে, তাই না? যেখানে এই হিসাবটা রাখা হয় সেটার নামই হলো ব্লকচেন। আচ্ছা ভাবুন তো, এটা যেন একটা পাবলিক ডিজিটাল খাতা যেটা সবার জন্য খোলা। ধরুন নামের একজন নামের আরেকজনকে কিছু ক্রিপ্টো পাঠালো। সঙ্গে সঙ্গে এই খবরটা নেটওয়ার্কের হাজার হাজার কম্পিউটারের কাছে চলে যায়। ওরা সবাই মিলে ভেরিফাই করে বা যাচাই করে যে লেনদেনটা ঠিকঠাক আছে কিনা। যেই না সবাই মিলে হ্যাঁ বলে দিল, অমনি এই লেনদেনটা একটা নতুন ব্লক বা নতুন পাতায় লিখে ফেলা হয়। আর তারপর সেই পাতাটা খাতার বাকি পাতাগুলোর সাথে এমনভাবে জুড়ে দেওয়া হয় যেটাকে আর ছেঁড়া যায় না, বদলানোও যায় না। এটাই এর সবচেয়ে দারুণ ব্যাপার। টেকনোলজিটা শুনতে তো বেশ আকর্ষণীয়, তাই না? কিন্তু এবার একটু কঠিন বাস্তবতার দিকে নজর ফেরাতে হবে। আর ক্রিপ্টোর জগতের সবচেয়ে বড় বাস্তবতা হলো এর ঝুঁকি। একটা কথা কিন্তু সব সময় মাথায় গেঁথে রাখতে হবে, যেখানেই অনেক বেশি লাভের আশা সেখানেই লুকিয়ে থাকে অনেক বড় ঝুঁকি। আর এই ঝুঁকিগুলো ঠিকমতো না চিনে এগোলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি। এই যে দেখুন, এই তুলনাটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ব্যাংকে রাখা টাকা অনেকটাই সুরক্ষিত, কারণ এর ওপর সরকারি নিয়ন্ত্রণ আছে, নিয়ম কানুন আছে। কিন্তু ক্রিপ্টোর জগৎটা, ওটা অনেকটা পুরনো দিনের ওয়েস্টার্ন সিনেমা মতো। তেমন কোনো নিয়ম কানুন নেই। এর বাজার যেমন যখন তখন ওলটপালট হয়ে যায়, তেমনই ডিজিটাল কয়েনগুলো যদি কোনোভাবে চুরি হয়ে যায়, সেগুলো ফেরত পাওয়ারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ক্রিপ্টোর সবচেয়ে বড় আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকি হল এর দামের চরম ওঠানামা। মানে দামের যে রোলার কোস্টার রাইড চলে সেটা, ইংরেজিতে যাকে বলে ভলিটিলিটি। ব্যাপারটা এমন যে আজ যে বিনিয়োগটা দ্বিগুণ হয়ে গেল, কাল সকালেই হয়তো দেখা গেল সেটা অর্ধেকেরও নিচে নেমে গেছে। এই যে মারাত্মক মানসিক চাপ, এটা সহ্য করার মতো ক্ষমতা না থাকলে কিন্তু এই বাজারে টেকা সত্যিই খুব কঠিন। এই চারটার দিকে একটু তাকান, তাহলে এই বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন কেউ $50,000 কিছু একটা কিনল, মাত্র এক সপ্তাহ পরেই সেটার দাম হয়ে গেল $65,000। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু তার ঠিক 2 সপ্তাহ পরেই দামটা নেমে এলো $42,000। এই যে এত নাটকীয় ওঠানামা, এটাই কিন্তু ক্রিপ্টো মার্কেটের প্রায় প্রতিদিনের ঘটনা।
আর বাজারের এই চরম অস্থিরতার সুযোগটাই নেয় সব প্রতারকরা। দেখবেন তারা ফিশিং ইমেল পাঠায় বা হুবহু আসল ওয়েবসাইটের মতো দেখতে নকল ওয়েবসাইট বানিয়ে অ্যাকাউন্টের দখল নেওয়ার চেষ্টা করে। আরেকটা খুব পরিচিত প্রতারণার নাম হলো পাম্প অ্যান্ড ডাম্প। এখানে কি হয়, কিছু লোক মিলে একটা কম দামি কয়েনের দাম ইচ্ছাকৃতভাবে বাড়াতে থাকে। এটা দেখে যখন সাধারণ বিনিয়োগকারীরা ভাবে যে ওয়াও, দাম তো বাড়ছে, আর কিনতে শুরু করে, ঠিক তখনই ওই প্রতারকরা তাদের সব কয়েন বিক্রি করে উধাও হয়ে যায়। ফলাফল, দাম একেবারে ধপাস করে মাটিতে পড়ে যায়। তাই সোশ্যাল মিডিয়াতে গ্যারান্টিড লাভ বা নিশ্চিত লাভ জাতীয় কোনো লোভনীয় অফার দেখলেই কিন্তু 10 হাত দূরে থাকতে হবে। আচ্ছা, এত সব ঝুঁকির কথা শুনে কি একটু ভয় লাগছে? দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। ঝুঁকি আছে মানেই যে সেখান থেকে পালিয়ে যেতে হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। বরং ঝুঁকিগুলো কি কি সেটা জেনে শুনে বুঝে তারপর সাবধানে এগোতে হবে। তো চলুন এবার দেখি নিরাপদে এই জগতে প্রথম পাটা কিভাবে ফেলা যায়। সবচেয়ে প্রথম আর জরুরি কাজটা হলো নিজে থেকে গবেষণা করা। মানে বন্ধুর কথায় বা ফেসবুকের কোনো পোস্টে বিশ্বাস না করে নিজে থেকে পড়া, জানা, বোঝা। এর পরের কাজ হলো একটা বিশ্বস্ত আর পরিচিত এক্সচেঞ্জ বা প্ল্যাটফর্ম বেছে নেওয়া। অ্যাকাউন্টের নিরাপত্তাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু রাখাটা মাস্ট। আর সব কিছুর উপরে যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো শুধুমাত্র সেই পরিমাণ অর্থই এখানে বিনিয়োগ করা উচিত যা পুরোপুরি চলেও গেলে জীবনে বড় কোনো প্রভাব পড়বে না। সবশেষে একটা কথা মাথায় রাখা খুব জরুরি। ক্রিপ্টো কিন্তু শুধু টাকার খেলা নয়, এটা ধৈর্যেরও একটা বিরাট পরীক্ষা। এই বাজারটা সবসময় মানুষের দুটো অনুভূতি নিয়ে খেলে, লোভ আর ভয়। তাই এখানে টিকে থাকতে হলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে মানসিক প্রস্তুতি, সেটাই সবচেয়ে বড় বিষয়। বিনিয়োগ জগতের কিংবদন্তি ওয়ারেন বাফেট একটা দারুণ কথা বলেছেন, এমন কোনো ব্যবসায় বিনিয়োগ করো না যা তুমি বোঝো না। কথাটা এখানে 100% সত্যি। যে জিনিসটা ঠিকমতো বোঝাই গেল না, সেখানে নিজের কষ্ট করে জমানো টাকা ঢেলে দেওয়াটা কি ঠিক? একদমই না। তাই আমাদের পুরো আলোচনার মূল কথাটা কিন্তু একটাই, আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর বিনিয়োগের কথা ভাবতে হবে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, ক্রিপ্টো কি আসলেই ভবিষ্যতের কোনো বিপ্লব, নাকি এটা একটা বিরাট ঝুঁকি? সত্যি কথা বলতে কি, এর সঠিক উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে, কিন্তু এক একজনের জন্য এর উত্তরটা এক এক রকম হবে, আর সেটা নির্ভর করবে তার জ্ঞানের উপর। আজ আমরা সেই জ্ঞানের পথে যাত্রাই শুরু করলাম। চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত, কিন্তু সেই সিদ্ধান্তটা যেন হয় সবকিছু জেনে বুঝে নেয়া একটা হিসেবি পদক্ষেপ, হুজুগে গা ভাসিয়ে দেওয়া কোনো অন্ধ ঝাঁপ নয়।